সেনাবাহিনী জনগণের পাশে আছে ও থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। তাদের স্বার্থ ও রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। স্বৈরাচারী শেখ হাসিনা ভয়ঙ্কর বিপাকে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে গিয়ে বা অপব্যবহার করতে গিয়ে তা কাজে আসেনি। সশস্ত্র বাহিনী সরাসরি বলে দিয়েছে তারা আর গুলি চালাবে না জনতার উপরে স্বৈরাচারী শেখ হাসিনাকে রক্ষা করতে। আমরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া এই বৈঠক সম্পর্কে যে তথ্যগুলো আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা দেখে বুঝবার চেষ্টা করব চলমান আন্দোলন নিয়ে সেনাবাহিনীর অবস্থান কী এবং আজ থেকে যে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হলো, এই আন্দোলনকে সেনাবাহিনী কীভাবে দেখছে এবং তাদের ভূমিকা। সরকারের সামনে তার টিকে থাকতে আর কোনো পথ কি খোলা আছে? উত্তর হচ্ছে একেবারেই না, স্রেফ না। অন্তত আমি সেটি মনে করি। বরং সরকার পদত্যাগের জন্য যত বেশি সময় নেবে, নিজেকে টিকিয়ে রাখতে, ক্ষমতায় টিকে থাকতে যত বেশি সময় নেবে, তার বিদায়টা অনেক বেশি করুণ হবে বলে আমি ভারত সরকারের এই সরকারের পেছনে সমর্থন প্রত্যাহার করার পরিস্থিতি তৈরি হলে ভারত সমর্থন প্রত্যাহার করে ফেলবে, এইরকম আলামত তো আছে। আসলে জনগণ যদি তার বিজয়ের কাছাকাছি যায়, কাছাকাছি চলে এসছে, আরো কাছে যদি যায়, ভারত তার সমর্থন প্রত্যাহার করবে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। দর্শক, জনগণ যেই প্রশ্নটির উত্তর জানার জন্য ব্যাকুল হয়েছিল, অবশেষে সেই প্রশ্নটির উত্তর জানা গেল। সেনাবাহিনী ঠিক কোন দিকে যাবে? সেনাবাহিনী কি জনগণের পক্ষে কাজ করবে, নাকি প্রধানমন্ত্রী বা সরকারি দল থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে সেভাবে কাজ করবে? দর্শক, এই প্রশ্নটি যাদের মনে ছিল, আমি বলবো তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন সেনাবাহিনী ঠিক কী করতে চলেছে, বা এই আন্দোলনকে কেন্দ্র করে বা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে তাদের ভূমিকাটা কি হতে পারে। দর্শক, আশা করছি সেটি একটু পরেই জানবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনাদের মনে হয়তো আরও একটি প্রশ্ন আসতে পারে বা থাকতে পারে যে যদি প্রধানমন্ত্রীকে কোনোভাবে ছাত্র জনতা ঘায়েল করে, তাহলে ভারত কি কোনোভাবে প্রধানমন্ত্রীকে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসবে? বা যেরকমটা আমরা শুনছি যে ভারত থেকে ট্রেন আসছে লাইট অফ করে দিয়ে। দর্শক, এই কথাগুলো আসলে কতটুকু সত্য? ভারত কি আসলেই বাংলাদেশের সেনাবাহিনী পাঠাবে? সেটিও আপনারা একটু পরেই জানবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন সরকার কোনোভাবেই নিস্তার পাবে না বা সরকারের সামনে আর কোনো পথই নেই। এমনকি দর্শক, এরই সাথে তিনি আরও কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সরকারের সামনে যে আর কোনো পথ নেই, এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি কিছু তথ্য এবং প্রমাণও তুলে ধরেছেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমরা যারা নিয়মিত রাজনীতির খোঁজখবর রাখি, গতকাল সারাদিন আমাদের দৃষ্টি ছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ জরুরি সভা অফিসার্স অ্যাড্রেসের দিকে। বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সূত্রে এই বিশেষ জরুরি সভায় কী ধরনের আলোচনা হয়েছে, কী ধরনের প্রস্তাব এসেছে, কী ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে, কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে রিপোর্ট করেছে। এবং আন্তঃবিভাগ জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই বিশেষ জরুরি সভা সম্পর্কে একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশেষ করে তারা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করেছে। আমরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া এই বৈঠক সম্পর্কে যে তথ্যগুলো আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা দেখে বুঝবার চেষ্টা করব চলমান আন্দোলন নিয়ে সেনাবাহিনীর অবস্থান কী এবং আজ থেকে যে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হলো, এই আন্দোলনকে সেনাবাহিনী কীভাবে দেখছে এবং তাদের ভূমিকা কী হতে পারে। আমরা একটা রিপোর্ট দেখি। সেনাপ্রধানের জরুরি মতবিনিময় সভা, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে? একটা প্রশ্ন রাখা হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। শনিবার দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে ঢাকা, মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সূত্র জানায়, জরুরি মতবিনিময় সভায় সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট বেড়ে যাবে। তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি। বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে। আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না। আমরা আর কোনো গুলি ছুড়ব না।
সেনাপ্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছে, তিনি বলেছেন, আমি জানও রক্ষা করব, মালও রক্ষা করব, আরেকজনের দোষ আমি কাঁধে নিব না। জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন। সূত্র জানায়, সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিভাবে মানা সম্ভব? জবাবে সেনাপ্রধান বলেন, অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে, এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে, আমাদের শান্ত থাকতে হবে, পুলিশ নির্বিচার গুলি না করলে এমন পরিস্থিতি হতো না। সেনা সূত্র বলছে, আজকের মত বিনিময়ে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে। পরে এ নিয়েও কিছু আলোচনা হয়। বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে, অর্থাৎ রিপোর্টটা যখন করা হয়েছে, এরপর সেনাপ্রধানের গণভবনে যাবার কথা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আমরা একটু দেখি। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে, সেনাপ্রধান বলছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন। সেখানে দেওয়া বক্তৃতায় বলেন, রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ সকল সেনানিবাস হতে ফরমেশন কমান্ডারগণ সহ সকল পদবীর সেনা কর্মকর্তাগণ ভিডিও টেলিকনফারেন্স ভিটিসির মাধ্যমে অংশগ্রহণ করেন। তার মানে এই বিশেষ জরুরি সভায় সবগুলো ক্যান্টনমেন্টের ফরমেশন কমান্ডার এবং সকল পদবীর সেনা কর্মকর্তাগণ অংশগ্রহণ করেছেন। কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি একটা প্রচ্ছন্ন হুমকি আছে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের বাহিনীসমূহ, বিশেষ করে সেনাবাহিনীকে বাদ দেওয়ার একটা ধারণা জাতিসংঘ মহাসচিব তার বিবৃতিতে দিয়েছিলেন। একইভাবে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারও তার বিবৃতিতে বাংলাদেশের বাহিনীসমূহ এবং কারফিউ জারি করার পর যখন সেনাবাহিনী নামানো হলো, তারপর সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং চলমান আন্দোলনে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী কিভাবে অতিরিক্ত বল প্রয়োগ করেছে সেই কথাগুলো আন্তর্জাতিকভাবে, বিশেষ করে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার, জাতিসংঘ মহাসচিব এবং ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে উঠে এসেছে। ফলে সবকিছু মিলিয়ে সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক একটা চাপ ছিল এবং কোনো কারণে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়তে পারে, এ ধরনের একটা ধারণাও যদি ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রেও একটা সেনা বিদ্রোহ, অর্থাৎ সাধারণ সৈনিকদের একটা বিদ্রোহ হয়ে যেতে পারে, এমনকি জুনিয়র অফিসারদের একটা বিদ্রোহও ক্যান্টনমেন্টগুলোতে হয়ে যেতে পারে এবং এটা অবশ্যই অ্যাভয়েড করতে চাইবেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। ফলে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক, আন্তর্জাতিক চাপ আরও বাড়ুক এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাদ পড়ুক, সেটা কোনোভাবেই সেনাবাহিনী চাইবে না এবং সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি হোক, সেটাও তারা চাইবে না। ফলে সব কিছু মিলিয়ে তারা পরিস্থিতিটাকে হ্যান্ডেল করবার চেষ্টা করছেন। পাশাপাশি আইএসপিআর তাদের বিবৃতিতে যেটা বলছে, সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন, জনগণের আস্থার প্রতি সেনাবাহিনী, সুতরাং সেই আস্থার প্রতিদান দিতে হবে। জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করানো যাবে না। আজ থেকেই সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হলো। সেনাবাহিনী এই আন্দোলন দমনে সরকারের নির্দেশ পালন করে নাকি জনগণের পাশে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান চলছে, এটা একেবারেই নিশ্চিত। কিন্তু এটা যখন একটা কোটা সংস্কার আন্দোলন বা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিস্থিতিতে ছিল, তখনও একটা কথা খুব শোনা যাচ্ছিল যে এই দেশে যদি কখনো একটা সর্বসাধারণের গণ আন্দোলন বা গণজাগরণ তৈরি হয়, সেই ক্ষেত্রে ভারত সরকারকে বাঁচাবে, তার গদি টিকিয়ে রাখার জন্য সম্ভব সবকিছু করবে। সম্ভব সবকিছুর মধ্যে এমনকি সৈন্য পাঠানো, সৈন্য পাঠিয়ে এদেশের মানুষজনকে নির্বিচারে হত্যা করে ভারত এখানে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখবে। এই ধরনের একটা পারসেপশন আমাদের মধ্যে ফিসফিস আকারে ছিল। এখন এটা এই সংকটময় পরিস্থিতিতে খুব সিরিয়াসলি আলোচিত হচ্ছে। মানে নানান রকম তথ্য আমরা এখন পাচ্ছি। অবশ্যই এখনকার সময় তথ্য পাওয়ার জন্য খুব ভালো সময় না। প্রচুর মিস ইনফরমেশন তো বটেই, প্রচুর ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ারও চেষ্টা বিভিন্ন দিক থেকে হবে, দুদিক থেকে। এটা সরকারি দিক থেকে যেমন, উল্টো দিক থেকেও হতে পারে। যুদ্ধের মধ্যে, এটা একটা যুদ্ধের মধ্যে এই সম্ভাবনাগুলো অনেক থাকে। যেমন ভারতকে নিয়ে এই আলোচনাটা আমরা অনেকে হয়তো শুনেছি যে অনেক পুলিশ বা বিজিবি সদস্যকে হিন্দিতে কথা বলতে দেখেছেন বা শুনেছেন অনেকে। আমি সত্য মিথ্যা ওই আলোচনায় যাই না, কিন্তু আমরা এমনি যদি চিন্তা করি, মানে ব্যাপারটা এইরকম, বাংলাদেশের পুলিশ
শেখ হাসিনা সরকারের কথা শোনা বন্ধ করে আর গুলি করছে না আমাদের সাধারণ নাগরিকদের? আমাদের দেশের পুলিশ সম্পর্কে আমাদের পারসেপশনটা কি আসলে? আমরা কি বছরের পর বছর দেখিনি এই পুলিশ এই দেশের নাগরিকদের সাথে কি অসভ্যতা বর্বরতা করেছে? দেখেছি তো। সুতরাং তাদেরকে দিয়ে গুলি করানো যাবে না, ভারতীয়দেরকে এনে পোশাক পরিয়ে ছাড়তে হবে, খুব যৌক্তিক কি? ভারতীয়রা এখানে নেই তা বলছি না, নিশ্চিতভাবেই আছে। আমি আগে একদিন বলেছি একটা এত বড় পাওয়ারফুল দেশের প্রচুর গোয়েন্দা বাংলাদেশে আছে। এমনকি এই সরকারের উপরে ভারতের যতটা প্রভাব, এই পুরো অপারেশনের প্ল্যানিং এর মধ্যে ভারতের একটা গুরুত্বপূর্ণ রোল থাকতে পারে, সেই ধরনের লোকজন থাকতে পারে। বিশেষ করে যেই ধরনের পন্থা এখানে আন্দোলন দমনের চেষ্টা হয়েছে, ভারতের কাশ্মীরের সাথে এটার খুব ভালো মিল আছে, খুব ভালো মিল আছে। তো এটা থাকতে পারে, কিন্তু একেবারে অস্ত্র নেবে তারাই নিজ হাতে গুলি করছে, ঠিক কি? বরং আমি যদি এভাবে বলি, আমি ভারত সরকারের এই সরকারের পেছনে সমর্থন প্রত্যাহার করার পরিস্থিতি তৈরি হলে ভারত সমর্থন প্রত্যাহার করে ফেলবে, এইরকম আলামত তো আছে আসলে। আমি আলামতটা আপনাদেরকে বলবো। আরো একটা আলোচনা বা গুজব যেটাই বলি না কেন, বাংলাদেশে কোন কোন বর্ডারে যেন লাইট টাইট বন্ধ করে ভারতীয় ট্রেন আসছে একটার পর একটা, এই ট্রেনগুলো দিয়ে ভারতীয় সোলজাররা বাংলাদেশে আসছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। তার মানে কি তারা বাংলাদেশি সোলজার? ভারত যদি তার পরিচয় প্রকাশ না করে, তাকে তো বাংলাদেশি সোলজারের ড্রেস পরে নামতে হবে, নেমে তারা এইসব করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মিলিটারি কি সরকারের সমর্থন থেকে সরে গেছে? আমরা অন্তত এখন পর্যন্ত সেটা দেখছি না। আর যদি ভারতীয় কিছু সোলজার এসে তাদের পোশাকে আসে, তাহলে তো আমাদের মিলিটারির সাথে তার যুদ্ধ অনিবার্য। তাহলে তো এটা একটা ফুল ফ্লেজের যুদ্ধ হতে হবে, কয়েক হাজার সৈন্য পাঠিয়ে দিয়ে সম্ভব কি? ভারত কি শেখ হাসিনাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত? প্রথম কথা হচ্ছে, ভারত এখনো চায় বলে আমি মনে করি এই সরকার টিকে যাক আপাতত, অন্তত একটা আন্দোলনের অভ্যুত্থানের মুখে এই সরকারের পতন ভারতের জন্য খুব পজিটিভ হবে, এটা ভারত বোঝার কথা। আমি এটা মানতে প্রস্তুত আছি, যদি কোনো কারণে শেখ হাসিনার লাইফ থ্রেটেন্ড হয়, ভারত তাকে একটা সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করবে, তাকে সেভাবে নিয়ে যেতে চাইবে। একই রকম পদক্ষেপ এবারও নিতে পারে। কিন্তু এই রকম একটা, আগেটা আমরা খেয়াল করি, একটা বিডিআর মিউটিনি হয়েছে, তার মধ্যে দুটো বাহিনী পরস্পর মুখোমুখি হয়ে গেল, তাদের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে একটা আনরেস্টের জন্য শেখ হাসিনা গদিচ্যুত হলো। সেখানে শেখ হাসিনাকে বাঁচানো, এবং শুধু সেটাই না, শেখ হাসিনাকে ওই সময় আমরা যদি এভাবে চিন্তা করি, মাত্র ক্ষমতায় এসছে, ভারত তখনও মানে আখের রস বের করা আছে না, কিছুই করতে পারে নাই। সেই অবস্থায় শেখ হাসিনার যদি পতন হয়ে যায়, সেটা ভারতের জন্য, তাদের তো বহু পরিকল্পনা ছিল যেগুলো আমরা পরে এসে দেখতে পেরেছি, সেটা তো নষ্ট হয়ে যায়। সুতরাং সেই সময় যে পরিস্থিতি ছিল, এখন কি তাই? এখন এটা একটা গণ অভ্যুত্থান। গত 15 বছর ক্ষমতায় থেকে, ম্যান্ডেটহীনভাবে একের পর এক ক্ষমতায় থেকে এত জনপ্রিয় হয়েছে, যেখানটার বিরুদ্ধে এখন সব মানুষ, দেশের বিভিন্ন না সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে গেছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা ধারণা করি যে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা তারাও এর সাথে যুক্ত হবেন। সো এইরকম একটা সরকারকে সর্বস্ব দিয়ে সোলজার পাঠিয়ে ভারত বাঁচাবে মনে করার কারণ আছে? আমার কাছে যৌক্তিক মনে হয় না। রাদার ভারত যেটা করবে, পরিস্থিতিটা হলে সরকারকে চলে যেতে বলবে, এবং সে চাইবে পরবর্তীতে অন্তত কাকে কাকে তার মতো করে একটা ইন্টারিম সরকার তো এখানে হতে হবে, বা জাতীয় সরকার কি হবে সেই আলোচনা এখন না, সে চাইবে তার লোকজন এখানে থাকুক। এর মধ্যে আমরা আওয়ামী লীগের সাবেক নেতা, একজন এক্স মিলিটারি চিফ, নানান আলোচনা দেখছি। তারা চেষ্টা করবে তাদের পন্থী লোকজন ঢোকাতে, সেটাই তাদের জন্য বেটার ডিল। কেন আমি মনে করছি, একটু আগে বলেছিলাম যে শেষের দিকে বলবো, যে কেন আমি বলেছি যে ভারত সরকারের পেছন থেকে সমর্থন শিফট করছে, এটা লক্ষণ আছে। যখন ইন্টারনেট আসলো, আমরা তো একটা বিরাট সময় ব্ল্যাক আউটে ছিলাম, মানে আমরা কিছুই জানছিলাম না যেখানে কি হচ্ছে, সারা পৃথিবী কি বলছে। ইন্টারনেট রেস্টোর্ড হওয়ার পর আমি ভারতের মিডিয়া দেখা শুরু করলাম, ওদের নিউজ চ্যানেলগুলো যেগুলো ভিজুয়াল মিডিয়া আছে, তাদের লেখা আছে। এর মধ্যে আমি ব্যক্তিগত, আমি অনেকের লেখা, যেমন ধরুন আমি ইয়ের কথা বললাম, পিনাক কথা বলছেন প্রচুর, হর্ষবর্ধন শ্রীংলা কথা বলছেন, ভিনা সিকরি কথা বলছেন। এই তিনজনকে আমি ধারণা করি আওয়ামী লীগ বেতন টেতন দেয়, আমি মোটামুটি শিওর। গত ইলেকশনের আগেও তারা যেভাবে কথা বলেছে, সুবীর ভৌমিক আছে, আমি এই তিনজন বিশেষ করে, তিন রাষ্ট্রদূত যেহেতু তারা বাংলাদেশে ছিলেন, শ্রীংলা, ভিনা সিকরি, পিনাক রঞ্জন, তাদের গদবাধা যা যা বলেন আর কি সবই বললেন। কিন্তু আমি আসলে গুরুত্ব দিতে চেয়েছি, বিশেষ করে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করেছি শ্রীরাধা দত্তকে। আমি বলেছিলাম আরেকজন একাডেমিশিয়ানের কথা বলবো, তিনি শ্রীরাধা দত্ত। তিনি এখন একটা ইউনিভার্সিটি, জিন্দাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনশিপের প্রফেসর, বাঙালি মানুষ। উনি এর আগে, আমি ওনাকে গুরুত্ব দেই একটা বিশেষ কারণে, উনি এর আগে বিজেপি প্রভাবিত একটা থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ ফাউন্ডেশন, সেটার সাউথ এশিয়ান যে ডেস্ক, সেটা চিফ ছিলেন। বাংলাদেশকে প্রচুর বলেন, প্রচুর লেখেন। উনি এই সংকটের সময় আল জাজিরার সাথে কথা বলেছেন, এবিসি নিউজ অস্ট্রেলিয়ার সাথে কথা বলেছেন। আমি গত ইলেকশনের আগে তিনি যতবার লিখেছেন, যা যা বলেছেন, খুব মন দিয়ে খেয়াল করেছে। তার মূল ফোকাস হচ্ছে বাংলাদেশের অবস্থা অত বেশি খারাপ কিছু করে নাই, উন্নয়ন হচ্ছে এবং বিজেপি তার সাথে থাকলে ভালো করবে, ইত্যাদি ইত্যাদি। এবং
সামান্য সফট দু একটা সমালোচনা ছাড়া তেমন মেজর কিছু না। শেখ হাসিনা বেশ ভালো করছেন, বাংলাদেশকে অনেক ভালো করে নিয়ে যাচ্ছেন, এবং বিপরীতে যারা আছে তারা খুব খারাপ, ইত্যাদি ইত্যাদি। এই হলো মোটা দাগে তার লেখা বা বক্তব্যের ঢং। যেহেতু একাডেমিশিয়ান, বিনা সিকরি বা পিনাকদের মতো এত ব্লাইন্ড না, কিছুটা ডিফারেন্ট দু চারটা বাক্য পাওয়া যায়, বাট স্টিল ওনার কাজ হচ্ছে, কারণ বিবেকানন্দ ফাউন্ডেশনটা পুরোপুরি বিজেপি ইনফ্লুয়েন্স, এবং তাকে বিজেপির লোক বলে আমাদের বিশ্বাস করবো আমরা, যে কেউ তার বক্তব্য যদি শুনি। আমি লিঙ্কে ওনার এবং আরো বেশ কিছু লিঙ্ক দিয়ে দেবো মন্তব্যে, আপনারা একটু দেখবেন। আল জাজিরাতে বাংলাদেশের মুবাশশার হাসান কথা বলেছেন। মজার ব্যাপার, মুবাশশার হাসান যখন কথা বললেন, তারপর যখন শ্রীরাধা দত্ত কথা বলতে যাচ্ছেন, উনি শুরু করছেন যে উনি মুবাশশার হাসানের সাথে সম্পূর্ণ একমত। মানে বাংলাদেশে এটা যে কোটার জন্য মুভমেন্ট না, বাংলাদেশে গত কয়েক বছরে, বহু বছরে আওয়ামী লীগ কিভাবে তার দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের মাধ্যমে মানুষের মধ্যে ক্ষোভ জমা করেছে, করাপশন করেছে, এই সব কিছু শ্রীরাধা দত্ত বলছেন। শুধু সেটা না, ফানি ব্যাপার আছে, প্রধানমন্ত্রী রাজাকার বলেছেন, এটাকে এই মুভমেন্টটাকে ফিউল করেছে, এটাও বলছেন। তার মানে অন্য সময় হলে যেটা হতো, এটাকে ভুল বুঝে টুঝে টাইপের কথা না, উনি বলেছেন, এবং কিভাবে সরকার একটার পর একটা পদক্ষেপ নিয়ে এই জায়গায় চলে গেল। কিন্তু মোটা দাগে শ্রীরাধা দত্ত বলছেন এটা বাংলাদেশের আসলে কালেকটিভ, মানুষের মধ্যে জমে থাকা কালেকটিভ ক্ষোভের বহিঃপ্রকাশ। আমাদের অবাক লাগবে, শ্রীরাধা দত্তকে আগে যারা ফলো করেছেন মেলাতে পারবেন না, কিন্তু আমরা প্রধানত প্রশ্ন করতেই পারি, শ্রীরাধার হঠাৎ কি হইল। আমি আরেকজনকে খেয়াল করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে পালকি মুখোপাধ্যায়। উনি একসময় উইয়নে ছিলেন, এখন ফার্স্ট পোস্টে আছেন। আমি ফার্স্ট পোস্টে ওনার কিছু, আমি এখানে মন্তব্য কিন্তু এখানেও আছে, মানে খুবই বিজেপি, প্রো বিজেপি নিউজ মিডিয়া দুটোই, এবং বিশেষ করে পালকি শর্মাকে বলা হয় নরেন্দ্র মোদীর ইমেজ সারা পৃথিবীতে যেভাবে সম্ভব রক্ষা করা তার প্রধান দায়িত্ব, যে কোনো বিষয়কে পজিটিভলি নিয়ে যাওয়া। সে পালকি শর্মা তার বাংলাদেশ নিয়ে এটা ইমিডিয়েটলি ওই সময় বা এই 2-4 দিন আগেও আরেকটা ভিডিওতে একই ধরনের কথা, প্রধানমন্ত্রী রাজাকার বলা, বাংলাদেশের ভেতরের অন্যায় অপশাসন, এবং খুব ইন্টারেস্টিং, পালকি বাংলাদেশে পুলিশ এবং বিজিবি যে অ্যাসল্ট রাইফেল নিয়ে গুলি করছে সেটাকে ধরে ধরে দেখাচ্ছে, দেখেন এখানে অ্যাসল্ট রাইফেল দিয়ে, লেথাল ওয়েপন দিয়ে মানুষ খুন করা হচ্ছে, পালকি দেখাচ্ছেন থামিয়ে থামিয়ে। যে একজন বিজিবি অফিসারের একটা ছবি আমাদের ছড়িয়ে পড়লো না, সেটা দেখিয়েছে। শ্রীরাধা দত্ত বলি, পালকি বলি, যেহেতু পালকি এখানে নিউজও দেখার সাথে কিভাবে নিরস্ত্র মানুষকে, আবু সাইদ তো আছেই, ওই যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে নিয়ে যাচ্ছে, সেখানে তাদেরকে গুলি করা হচ্ছে, এগুলো পালকি শর্মা দেখাচ্ছেন তাদের নিউজে, এবং দেখাচ্ছেন যে কিভাবে নিরস্ত্র মানুষকে ব্রুটালি কিল করছে। আমি এই দুজনকেই বেশি গুরুত্ব দিতে চাই। ইন্ডিয়া যদিও নিউজ মিডিয়া, বিশেষ করে কলকাতার অনেকগুলো চ্যানেল, প্রথম কলকাতা একদম ভিন্ন ধরনের অ্যাটিটিউড দেখিয়েছে, বা আরো অনেক মিডিয়া, কিন্তু আমি এই দুটোকে বলতে চাই কারণ এগুলো প্রো বিজেপি, এটাকে আমি আলাদা করছি। তার মানে আমি এটা বলতে চাইছি, মানুষ যখন তার অত্যন্ত টাফ প্রেশার সরকারের উপর তৈরি করতে পেরেছে, একটা অল্টারনেটিভ পথ খোলা ভারত শুরু করেছে। ফলে এখন যখন পতন ঘনিয়ে আসছে, এটা যখন আরো ঘনিয়ে আসবে, আমি সিরিয়াসলি মনে করি এই সরকারের সাথে আর ভারত শেষ পর্যন্ত থাকবে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন, এমনকি আপনি এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেন কিনা। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।